এখন আমরা মেইন ফোকাস দিব এই ভোগ্যপণ্যের উপর। কেন? কারণ অ্যাডমিশন টেস্টে যে মার্কেটিং এর যে পার্টটা আছে সেখানে ভোগ্যপণ্যটা থেকেই বেশিরভাগ কোশ্চেন আসে। শিল্পপণ্য থেকে খুবই রেয়ার আসে, তেমন একটা আসে না, কিন্তু এই ভোগ্যপণ্যের পার্ট থেকে খুব 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 ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন প্রতি বছরই দুই একবার, মানে প্রতি বছরই আসে, এটা আমি দেখিনি যে কোনো বছর মিস গিয়েছে। তো বুঝতেই পারছো এটা অ্যাডমিশনের জন্য কতটা ইম্পর্টেন্ট এই ভোগ্যপণ্যর পার্টটুকু পড়া, ঠিক আছে? তো এখন এই ভোগ্যপণ্যকে আমাদের কয় ভাগে ভাগ করা হয়েছে? আমাদের 4 ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? তো এই 4 ভাগটা কি? আমাদের হচ্ছে প্রথমেই আছে সুবিধা পণ্য, শপিং পণ্য, অযাচিত পণ্য এবং বিশিষ্ট পণ্য, ঠিক আছে? তো এই 4টা ভাগে আমাদের ভাগ করা হয়ে গিয়েছে। তো এইখানে সুবিধা পণ্য আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রধান বা অত্যাবশ্যকীয় পণ্য, লোভনীয় পণ্য, জরুরি পণ্য এবং গৃহে সরবরাহকৃত পণ্য, এই 4 ভাগে আমাদের সুবিধা পণ্যটাকে ভাগ করা হয়েছে। এবং শপিং পণ্যটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? ফ্যাশন পণ্য এবং সেবা পণ্য। এবং অযাচিত পণ্য আবার 2 রকম, সেগুলো কি কি? নতুন অযাচিত পণ্য এবং নিয়মিত অযাচিত পণ্য। এবং সর্বশেষে আছে আমাদের বিশিষ্ট পণ্য। তাহলে আমাদের যদি এমন কোশ্চেন আসে যে আমাদের পণ্য, ভোগ্যপণ্য কয় প্রকার, আমরা দেব 4 প্রকার, ঠিক আছে? ভোগ্যপণ্য আমাদের হচ্ছে 4 প্রকার। কি কি ছিল? আমাদের সুবিধা পণ্য, তারপরে শপিং পণ্য, অযাচিত পণ্য এবং বিশিষ্ট পণ্য, এই 4 প্রকার হচ্ছে আমাদের কি? আমাদের ভোগ্য পণ্য। তার মধ্যে আমাদের আবার শ্রেণীবিভাগ আছে, সেই শ্রেণীবিভাগের প্রথম শ্রেণীবিভাগ হচ্ছে সুবিধা পণ্য। এই সুবিধা পণ্য আসলে কি সেটা নিয়ে এখন আমরা জেনে নিই। যে সুবিধা পণ্য হচ্ছে যেসব পণ্য ভোক্তারা নিকটবর্তী অবস্থান থেকে কম প্রচেষ্টায় তাৎক্ষণিকভাবে ক্রয় করে থাকে সেটাকে বলা হচ্ছে সুবিধা পণ্য। তাহলে এখানে কি বলা হয়েছে? খুব কম প্রচেষ্টা, এত বেশি চিন্তা ভাবনা করে না, যখন প্রয়োজন হয় তখন আমরা এটা খুব কম প্রচেষ্টায় চিন্তা ভাবনা না করে আমরা কি করে ফেলি? ক্রয় করে ফেলি। তো এখানে বলা হয়েছে খুব কি, যেমন ধরো চাল ডাল এগুলো কি আমরা প্রতিনিয়তই ক্রয় করি, এটা কিন্তু ক্রয় করার সময় আমরা চিন্তা করি না যে চালের আকার কেমন হবে, দেখতে কেমন হবে, কোন কোম্পানির, এত বেশি কিন্তু আমরা চিন্তা করি না। আমরা বাজারে যখন যাই সুন্দর করে চাল কিনে নিয়ে চলে আসি, খুব কম প্রচেষ্টায় খুব কাছাকাছি অবস্থান থেকে আমরা কি করি? চালটা কিনে নিয়ে চলে আসি। তো এরকম যেগুলো কিনা আমাদের তাৎক্ষণিকভাবে খুব কম প্রচেষ্টায় ক্রয় করা হয় সেগুলো হচ্ছে আমাদের সুবিধা পণ্য। তারপরে আমাদের এই সুবিধা পণ্যের শ্রেণীবিভাগের মধ্যে প্রথমটা হচ্ছে প্রধান বা অত্যাবশ্যকীয় পণ্য। তো এই প্রধান বা অত্যাবশ্যকীয় পণ্যের মধ্যে কি আছে? যেসব পণ্য দৈনন্দিন জীবনে অপরিহার্য হিসেবে ব্যবহৃত হয় বা বিবেচিত হয় সেগুলা, বা ভোক্তারা যেসব পণ্য নিয়মিত ক্রয় করে সেগুলাকে পণ্য বা প্রধান পণ্য বা অত্যাবশ্যকীয় পণ্য বলে। মানে যে পণ্যগুলো আমাদের জীবন ধারণে বা জীবন চলাচলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মানে এই পণ্যগুলো ছাড়া আমরা চলবেই না, এরকম একটা জিনিস। যেমন আমরা কি প্রতিনিয়তই কি চাল ডাল তেল এগুলো কি আমাদের প্রতিনিয়তই আমরা ব্যবহার করি, আমাদের বাসায় রান্নার কাজে প্রতিদিনই ব্যবহার করা হয়, ঠিক আছে? তো এই যে এগুলাই হচ্ছে আমাদের কি প্রধান বা অত্যাবশ্যকীয় পণ্য, যেগুলো কিনা আমাদের জীবনে আমরা প্রতিদিন ব্যবহার করি এবং ভোক্তারা কি এগুলো প্রতিদিন, মানে কম বেশি প্রতিদিনই ক্রয় করে থাকে, ঠিক আছে? তো তাহলে এমন যদি আসে যে চাল এটা কোন ধরনের পণ্য, তখন আমরা কি দেব? এটা কি প্রধান বা অত্যাবশ্যকীয় পণ্য, এটা সুবিধা পণ্যের একটা ক্যাটাগরি, ঠিক আছে? সুবিধা পণ্য কি ছিল? আমাদের 4 প্রকার ছিল না? সুবিধা পণ্য কিন্তু আমাদের 4 প্রকার ছিল। সেই 4 প্রকারের মধ্যে প্রথমটা হচ্ছে আমাদের এই যে প্রধান বা অত্যাবশ্যকীয় পণ্য, এটাকে আবশ্যকীয় পণ্য বলা থাকে, ঠিক আছে? আচ্ছা, একজন বলেছে আপু রিটেন নিয়ে কি করব? দেখো রিটেন কিন্তু আমরা যে টপিকগুলো পড়ছি সেখান থেকে রিটেন আসবে, ওই টপিক ছাড়া কিন্তু অন্যভাবে রিটেন আসে না নর্মালি। তুমি যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো সেখানে দেখবে যে অনেক শর্ট শর্ট কিছু কি এক কথায় প্রকাশ, মানে জ্ঞানমূলকের মতো কিছু প্রশ্ন এসেছে, সেগুলো কিন্তু চ্যাপ্টারের উপর বেস করে। তুমি যদি চ্যাপ্টারে এই সংজ্ঞাগুলো ভালোভাবে পড়ো বা কয় প্রকার কি কি শ্রেণী বিভাগগুলো ভালোভাবে পড়ো তাহলে কিন্তু তোমার রিটেনের প্রিপারেশনটা হয়ে যাবে। কারণ বেশি দিন হয়নি যে রিটেন এসেছে, তুমি সেইভাবে প্র্যাকটিস করবে। কারণ দেখা গিয়েছে 1 বছর এসেছে যে বাজার বিভক্তিকরণের ভিত্তিগুলো কি কি সেগুলো নিয়ে কি আলোচনা করতে বলেছিল, তো ওইটাকে একটু ব্রড কোয়েশ্চেন ছিল, ওইটা তোমরা কি বাজার বিভক্তিকরণের যে চ্যাপ্টারটি আছে সেখান থেকে তুমি যদি বেসিক যে সংজ্ঞা দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, কয় প্রকার কি কি সেগুলো পড়লেই হয়ে যাচ্ছে।
তারপরে এখান থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে, যেমন এরকমও আসতে পারে যে লোভনীয় পণ্য কাকে বলে। তো এরকম যে শর্ট কোশ্চেন কিন্তু আসতে পারে। তো এখানে তোমার স্পেসিফিক্যালি রিটেনের জন্য তুমি আলাদা কিছু পড়তে হবে না, যেটা এমসিকিউর জন্য পড়ছো সেটা এমনভাবে পড়বে যেন তুমি সংজ্ঞাটা লিখতে পারো, যেন তুমি শ্রেণী বিভাগটা লিখতে পারো, সেটাই কি তোমার রিটেনে কিন্তু প্রিপারেশন হয়ে যাচ্ছে। রিটেনের জন্য আলাদাভাবে ওইভাবে কিছু আসবে না, কারণ চ্যাপ্টারের বাইরে থেকে তো আসে না নর্মালি। তো তোমার সিলেবাসে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোর সংজ্ঞা, শ্রেণীবিভাগ, কয় প্রকার বা গুরুত্ব কি, সমস্যা কি, এরকম অনেক টাইপের কোশ্চেন আসে বা অনেক টাইপের তোমার পার্ট আছে, সেগুলো খুব ভালোভাবে পয়েন্টগুলা খুব ভালোভাবে মেমোরাইজ করতে হবে। পাশাপাশি তুমি কিভাবে কি গুছিয়ে লিখবে সেটা শিখতে হবে, মানে তোমাকে খুব সময় অনেক অল্প দেয়া হবে। তো রিটেন পার্টের জন্য কি করতে হবে, তোমাকে অবশ্যই এমনভাবে রিটার্নটা লিখতে হবে যেটা অযথা কোনো কিছু আমি লিখতে পারবো না, একদম যা চেয়েছে তাই স্পেসিফিকভাবে সুন্দর করে যেটা চেয়েছে সেটা আমাদের লিখে দিতে হবে। এখন তুমি যদি মনে করো যে আমরা সৃজনশীলে যেমনটা করতাম, অনেকে কি করতো যে মনে করতো যে এটা বড় লিখলেই হয়তো টিচাররা খুশি হয়ে নাম্বার দিয়ে দিবে। এই অ্যাডমিশন টেস্টে কিন্তু একদমই ওরকম না, কারণ সময় খুবই কম, তুমি সময় পাবে না বলতে গেলে রিটেনের সময়। তো তখন কি করতে হবে, তোমাকে চিন্তা করতে হবে যে আমি কি করব, কতটুকু লিখবো, বা এই পার্টটা আমি কিভাবে ক্লিয়ারলি লিখতে মানে বুঝিয়ে লিখতে পারবো, খুব শর্টভাবে খুব সুন্দর করে যা চেয়েছে তাই আমাকে দিতে হবে। তো এটাই বলবো তোমাদের রিটেনের সাজেশন, যে যেই চ্যাপ্টারগুলো আছে সেগুলো থেকে সংজ্ঞা, শ্রেণীবিভাগ এগুলো ভালোভাবে পড়লেই হবে, ঠিক আছে। তো এই হচ্ছে কথা। তারপরে আমরা যেটা পড়ছিলাম যে আমাদের প্রধান বা অত্যাবশ্যকীয় যে পণ্যটা নিয়ে পড়ছিলাম, সেটা আমরা আবার চলে যাব এখানে, যে এটা আমাদের পড়া শেষ। এখন কি আমরা লোভনীয় পণ্য সম্পর্কে জেনে নেব। এই লোভনীয় পণ্যটা আসলে কি, এই লোভ কথাটা দেখলেই কি আমাদের কি মাথায় কি আসে, যেটা কিনা লোভে পড়ে যে পণ্য আমরা কিনে ফেলি সেটাই হচ্ছে আমাদের লোভনীয় পণ্য, ঠিক আছে। যে পণ্যটা কি হয় আমাদের লোভে পড়ে কিনে ফেলি, যেমন ধরো আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে দেখলাম যে একটা দোকানে ফুচকা বেচছে, ঠিক আছে, ফুচকা বেচা কেনা করতেছে। তো আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার কিন্তু চিন্তাই ছিল না আমি আজকে ফুচকা কিনবো কিন্তু বা ফুচকা খাবো। যখনই আমি ফুচকার স্টলটা দেখলাম বা দোকানটা দেখলাম, আমি লোভে পড়ে গেলাম, লোভে পড়ে কি করলাম, সেই ফুচকা কিনে আমি খেয়ে ফেললাম। তো এটাই হচ্ছে লোভনীয় পণ্য, যেটা কিনা কোনো ক্রেতারা আবেগের বশবর্তী হয়ে কিনে ফেলে, ঠিক আছে। সেগুলোই হচ্ছে আমাদের কি লোভনীয় পণ্য, ঠিক আছে। আচ্ছা আপু রিটেন নিয়ে কি কি বলেন, আমি তেমন কিছু বলিনি, বলেছে যে যেগুলো আমি পড়িয়েছি সেগুলাই ভালোভাবে পড়বে, সংজ্ঞা পড়বে, শ্রেণীবিভাগ পড়বে, খুব শর্টভাবে যা চেয়েছে তাই অ্যান্সার করবে, এই ছাড়া আমি এক্সট্রা কিছু বলিনি, ঠিক আছে। কোনো সাজেশন না, আসলে এটা হচ্ছে তোমাদের বেসিক আইডিয়া নিতে হবে চ্যাপ্টারের ওপর। শর্ট কোশ্চেন আসলে শর্ট কোশ্চেনে অ্যান্সার করতে হবে, বা তোমার যদি ব্রড কোশ্চেন আসে সেটাকে গুছিয়ে শ্রেণীবিভাগগুলো উদাহরণ সহকারে লিখে দিতে হবে, ঠিক আছে। তো এইটাই। এখন আমরা আবার পড়ায় চলে আসি যে লোভনীয় পণ্যটা আসলে কি। হ্যাঁ, একজন বলেছে, তানভীর হাসান বলেছে যে লোভে পাপ, পাপে মৃত্যু, যেমন ফুচকা। একদম লোভনীয় ক্ষেত্রেও কিন্তু, লোভনীয় পণ্যের ক্ষেত্রেও এরকমই, যে তুমি লোভে পড়ে যাবে, তখনই তুমি যে পণ্যটা কিনবে সেটাই হচ্ছে তোমার লোভনীয় পণ্য। যেমন এটাই বলেছে এখানে, যেসব পণ্য ক্রেতারা মুহূর্তের দেখায় বিশেষ চিন্তা ভাবনা না করে ভাবাবেগের বশবর্তী হয়ে ক্রয় করে সেগুলোকে লোভনীয় পণ্য বলে। যেমন এখানে বলেছে যে আইসক্রিম, খেলনা, বিনোদনমূলক ম্যাগাজিন, এগুলো কিন্তু আমাদের এত বেশি চিন্তা থাকে না যে আমি আজকে আইসক্রিম কিনবো, আইসক্রিম খাবো, এমন কিন্তু চিন্তা থাকে না। হঠাৎ করে মনে হয় আচ্ছা আজকে অনেক গরম পড়েছে, একটু আইসক্রিম খেলে তো ভালোই হয়, সামনে একটা স্টল দেখলাম, আচ্ছা আইসক্রিম কিনে খেয়ে ফেলি। তো এটাই হচ্ছে আমাদের কি লোভনীয় পণ্য। এই যে খেলনা, বাচ্চারা তো রাস্তাঘাটে খেলনা দেখলে একদম পাগল হয়ে যায়, তার তো লোভে পড়ে মানে কিনতেই হবে তাদের। তো এগুলোই হচ্ছে আমাদের লোভনীয় পণ্য, ঠিক আছে। তারপরে আমাদের 3 নাম্বার যে সুবিধা পণ্যের যে 3 নাম্বার যে ক্যাটাগরিটা আছে, সুবিধা পণ্যের 3 নাম্বার যে প্রকারভেদটা আছে, সেইটা কি জরুরি পণ্য। তো এটা কিন্তু নামে নামেই আমরা বুঝে যাচ্ছি যে জরুরি পণ্য মানে কি, যেটা আমাদের খুব জরুরি একটা সিচুয়েশনে, খুব ইমার্জেন্সি একটা সিচুয়েশনে যেই ধরনের পণ্যটা আমরা কিনি সেটা। যেমন ধরে এখানে বলা হয়েছে যে যেসব পণ্য ভোক্তারা বিশেষ ধরনের প্রয়োজন মেটানোর জন্য তাৎক্ষণিকভাবে ক্রয় করে থাকে, ঠিক আছে। তাৎক্ষণিকভাবে মানে কি ইনস্ট্যান্ট ক্রয় করছে, ঠিক আছে, যখন লাগবে তখনই ক্রয় করছে। আচ্ছা তো এইখানে বলেছে যেসব পণ্যকে জরুরি পণ্য বলে, যেটা কিনা যেমন ধর আমাদের ইমার্জেন্সি কোনো একটা ওষুধের প্রয়োজন হলো, ঠিক আছে, সেই পণ্যটাকে আমাদের আগে লাগতো না, এখন হঠাৎ করে আবার জ্বর এসেছে, আমি কি করলাম, আমাদের ইমিডিয়েটলি আমার কি এখন কোন একটা ওষুধ লাগবে, তখন কি সেটা কিনতে আমাদের বাজারে যেতে হবে, এরকম পণ্যটা যেটা কিনা আমাদের ইনস্ট্যান্ট কোনো প্রয়োজন হলে সেটা আমরা কিনতে পারবো। আচ্ছা আপু মার্কেটিং কি এই 1.5 মাসে শেষ করা যাবে?
আচ্ছা ফিনান্স ছিল, সে এখন মার্কেটিং এর প্রিপারেশন নিতে যাচ্ছে। এখন আমি এটা শর্টভাবে বলি, তুমি যদি এক কথা হচ্ছে তুমি যদি ফিনান্স নিয়ে তুমি যদি কনফিডেন্ট থাকো যে হ্যাঁ তুমি আগে থেকে পড়ে এসেছো, তুমি এটা থেকে অ্যান্সার করতে পারবে, তো আমি বলবো না যে তুমি এক্সট্রা করে মার্কেটিং এর মানে প্যারাটা নাও, কারণ তুমি অলরেডি ফিনান্স নিয়ে জানো, তোমার কি সমস্যা সেটাও জানো, বা কিভাবে কি কভার আপ করতে হবে সেটাও জানো। তো তুমি এটা কি তুমি ফিনান্সের প্রিপারেশনটা ভালোভাবে নিলে হয়ে যাবে, খুব 1.5 মাসে তোমার ফিনান্সের প্রিপারেশনটা খুব ভালো হবে। এখন সিচুয়েশন যদি এমন থাকে আপু আমি ফিনান্স কিছু বুঝি না, আমি করতে গেলে ভুল করি, তাহলে আমি বলবো হ্যাঁ তুমি মার্কেটিংটা পড়তে পারো, কিন্তু এটা একটু রিস্কি হয়ে যাবে। হ্যাঁ থিওরিটিক্যাল সাবজেক্ট, তোমার যদি আগে থেকে নলেজ থাকে তোমারটা ওটা তাড়াতাড়ি তুমি পড়তে ইজি হবে, কিন্তু একদমই নতুন থাকলে তোমার এতগুলো টপিক হয়তো পড়তে একটু কঠিন হয়ে যেতে পারে। তাই আমি বলবো তোমার যদি ফিনান্সে মোটামুটি একটা প্রিপারেশন থাকে, তুমি এই 1.5 মাসে ফিনান্সে ইনভেস্ট করো, খুব ভালো একটা আউটকাম আসবে। আর যদি তোমার এমন থাকে ফিনান্সের অবস্থা খুবই বাজে, কিছুই বুঝতে পারছো না, বা তুমি থিওরিটিক্যাল সাবজেক্টটা খুব ভালো বুঝো, সেক্ষেত্রে আমি বলবো তুমি মার্কেটিংটা হ্যাঁ 1.5 মাসে যদি তুমি খুব ভালোভাবে মনোযোগী প্রিপারেশন নাও, আশা করি হয়ে যাবে। তো এটাই আমি বলবো যে আমি রিস্কি একটা সিচুয়েশনের মধ্যে তুমি যেও না, যেটা তোমার জন্য ভালো হয়, তুমি যেটা বুঝতে পারো সেটাই তুমি করো, ঠিক আছে? এমন না যে আমি মার্কেটিং পড়াচ্ছি বলে আমি বলবো হ্যাঁ মার্কেটিং নিয়ে নাও। তুমি শুরু থেকে যদি নিতে, এখন তো সময়টা অনেক কম, শুরু থেকে যদি তুমি মার্কেটিংটা একটু প্রিপারেশনটা আগে রাখতে, তাহলে হয়তো ইজি হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, তো এই ছিল। তো এইটাই আমি বললাম যে জরুরি পণ্য নিয়ে আমি কথা বলছিলাম, যে জরুরি পণ্যর মধ্যে কি কি আছে। যেমন এখানে গাড়ি নষ্ট হলে আমাদের খুচরা যন্ত্রাংশ বা মেরামত সেবা, যখন সার্ভিসিং এর প্রয়োজন হয়, গাড়ি নষ্ট হয়ে গেল তখন কি রাস্তা থেকে আমরা সার্ভিসিং কি করাতে হয়, এরকম না? তো এটা কি আমাদের আগে থেকে কিন্তু আমাদের মেরামতটা দরকার ছিল না, এটা কি হঠাৎ করে এমন একটা মানে পরিস্থিতির শিকার হয়েছে যে আমাকে এখন মেরামত সেবাটা নিতেই হবে, ঠিক আছে? তো এইটাই। তারপরে হচ্ছে আমাদের অসুস্থ হলে আমাদের এরকম প্রয়োজন হতে পারে ওষুধ বা অ্যাম্বুলেন্সের, তারপর বৃষ্টির ক্ষেত্রে রেইনকোট বা ছাতার আমাদের প্রয়োজন হতে পারে, এগুলো কি সব আমাদের জরুরি পণ্য, ঠিক আছে? তারপর আমাদের এখানে আছে 4 নম্বর যে ভাগটা আছে আমাদের সুবিধা পণ্যের, সেটা হচ্ছে গৃহে সরবরাহকৃত পণ্য। তো এখানে গৃহে সরবরাহকৃত পণ্যের মধ্যে কি বলা হয়েছে, গৃহে সরবরাহকৃত, এই কথাটা যদি আমি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি, যেটা কিনা আমার বাসায় এসে কোনো পণ্য দিয়ে যাবে, এমন পণ্যটাই হচ্ছে আমার গৃহে সরবরাহকৃত পণ্য। এখন ধরো অনেক জায়গায় কি বাসা বাড়িতে এসে তোমার দুধওয়ালা দুধ দিয়ে যায়, তারপরে হচ্ছে কাঁচা বাজারওয়ালা ভ্যান দিয়ে কাঁচা বাজার দিয়ে যায়, তারপরে পেপার যে বিক্রি করে পেপারওয়ালা পেপার দিয়ে যায়। তো এরকম যেগুলো কিনা আমাদের বাসায় এসে দিয়ে যায়, সেটা হচ্ছে আমাদের গৃহে সরবরাহকৃত পণ্য, ঠিক আছে? তো এটাই বলেছে যে আমাদের অধিকাংশ বাড়িতে তরকারি, দুধ, সংবাদপত্র বা অনেক ধরনের প্লাস্টিকের জিনিসপত্র, এগুলো কি আমাদের বাসায় এসে দিয়ে যায়, সেগুলো কি হবে আমাদের গৃহে সরবরাহকৃত পণ্য। তো এই ছিল আমাদের সুবিধা পণ্যের 4টা শ্রেণী বিভাগ, ঠিক আছে? তো তারপরে আমাদের শপিং পণ্যে আমরা চলে যাব। তো সুবিধা পণ্যের মধ্যে তো আমরা 4টা শ্রেণী বিভাগ দেখে ফেলেছি, এখন শপিং পণ্যের মধ্যেও কিন্তু 2টা শ্রেণী বিভাগ ছিল, একটা কি ফ্যাশন পণ্য, একটা হচ্ছে সেবা পণ্য, ঠিক আছে? সেটা পণ্য, সেই 2টা পণ্য নিয়ে আমরা জানবো। শুরুতে আমরা জেনে নিই যে শপিং পণ্য বলতে আসলে কি বোঝায়, ঠিক আছে? তো এইখানে যেসব পণ্য ভোক্তারা পূর্ব পরিকল্পনা অনুসারে বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে মূল্য, গুণাগুণ, সাইজ, ডিজাইন এসব বৈশিষ্ট্য যাচাই বাছাই করে তারপরে হচ্ছে কিনে নিয়ে আসে, সেগুলোকে হচ্ছে শপিং পণ্য বলে। তাহলে এইখানে শুরুতে হচ্ছে কি সুবিধা পণ্যের মধ্যে কিন্তু আমরা এত বেশি চিন্তা ভাবনাই করি না, তখন কি আমরা জাস্ট কি দরকার হয়েছে যে কিনে নিয়ে এসেছি, বা আমাদের এটা কি রেগুলারলি কেনা হয় তাই আমরা তো চিন্তা ভাবনা করি না। কিন্তু শপিং পণ্যের ক্ষেত্রে কিন্তু পুরাটাই উল্টা। এখানে কি আমরা কি করছি, আমরা আমাদের পছন্দ অনুযায়ী আমরা কেমন ধরনের ডিজাইন চাই, কেমন ধরনের সাইজ চাই, সব কিছু চিন্তা ভাবনা করে আমরা বাজার থেকে ঘুরে ঘুরে অনেক দোকান ঘুরে ঘুরে তারপর পণ্যটা কিনে নিয়ে আসি। যেমন কয়দিন পরে ঈদ আসছে না, ঈদের সময় আমরা কি করি, আমাদের যে ড্রেস কিনতে হয়, এখন এক এক ধরনের ড্রেস পাওয়া যায়, এক এক রকম ডিজাইনের ড্রেস পাওয়া যায়। তো স্পেশালি মেয়েরা কি করে, অনেক দোকানে ঘুরে ঘুরে দেখে যে কোন ডিজাইনটা ভালো, কোনটা একটু দামে ভালো পাওয়া যায়, এরকম কি অনেক কিছু চিন্তা ভাবনা করে ডিজাইন, তারপর এটা কি আমাদের ট্রেন্ডের সাথে মিলছে কিনা, সব কিছু ঘুরে ঘুরে কিনে দাম অনুযায়ী তাদের পছন্দ হলে তারপরে তারা কিনে। তো এটাই হচ্ছে আমাদের কি শপিং পণ্য, যেটা কিনা আমরা কি করি, আমরা
আমরা অনেক দোকান ঘুরে ঘুরে ডিজাইন সাইজ এসব চিন্তা ভাবনা করে তারপরে কিনি, ঠিক আছে। তো এইখানে আমরা বুঝতে পেরেছি যে আমাদের শপিং পণ্যটা আসলে কি। তো যেমন আমরা কি আসবাবপত্র, এখন তুমি আসবাবপত্র কিনতে গেলে তো তুমি দোকানে গিয়ে কিনে নিয়ে চলে আসবে এমন না, তুমি দোকানে যাবে, তুমি কেমন আসবাবপত্র চাও, ধরো তুমি একটা আলমারি কিনলে তুমি কেমন ধরনের ডিজাইন চাও, কোন কাঠের চাও, এটা দাম কেমন হবে, সব কিছু তো তুমি চিন্তা ভাবনা করবে, তাই না? তারপরে না তুমি কিনে নিয়ে চলে আসবা। তো এটাই হচ্ছে আমাদের শপিং পণ্য, যেটা কিনা আমরা পূর্ব পরিকল্পনা থাকে সেই অনুসারে আমরা অনেক কিছু জিনিস যাচাই বাছাই করে তারপর কিনি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের শপিং পণ্য। তো বুঝলাম, এখন শপিং পণ্যের আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে আমাদের ফ্যাশন পণ্য, একটা হচ্ছে সেবা পণ্য। তো ফ্যাশন পণ্য মানে কি, যেসব শপিং পণ্য ক্রেতারা শখের বশবর্তী হয়ে অথবা চলমান প্রথার সাথে সমন্বয় সাধন করার জন্য কিনে থাকে, সেগুলোকে আমাদের ফ্যাশন পণ্য বলে। যেমন আমাদের ধরো আমরা যদি ড্রেস আপের কথাই চিন্তা করি, আমাদের এক এক যুগে কিন্তু এক এক রকম ডিজাইনের ড্রেস চলতো, তাই না? যেমন মেয়েরা কি এক এক সময় এক এক রকম, ধরো এখন কি চলছে, এখন ধরো একটু মাঝে কি চললো, আমাদের মাঝে অনেক লম্বা জামা চললো, তাই না? আবার হচ্ছে তো আমাদের ডিভাইডেড প্যান্ট চললো, এখন কি আবার একটু ফর্মাল গেছে মেয়েরা। তো আবার কি আগেকার দিনে মেয়েরা বেশিরভাগই হচ্ছে কামিজ পরতো, এখন কি একটু টপস পরে বা আরো অনেক ধরনের ড্রেস পরে, তাই না? তো এটাই কি চলমান প্রথার সাথে মিল রেখে যেটা কি আস্তে আস্তে কি আমরা কিনে থাকি, সেটা হচ্ছে আমাদের ফ্যাশন পণ্য। যেমন ছেলেদের কথাই চিন্তা করো, ছেলেরা কি এক সময় কি খুব সুন্দর কি ঢোলা ঢোলা জিন্স প্যান্ট পরতো, এটা 1990 সালের দশকে, ঠিক আছে। তারপর কি 2000 আস্তে আস্তে 2020 পর্যন্ত, 2023 এখন চলছে, আস্তে আস্তে কি তাদের জিন্সের প্যান্টের কাটিংটাও কিন্তু চেঞ্জ হয়েছে। এক সময় দেখা যেত তারা খুব ঢোলা প্যান্ট পরতো, এখন কি একদম পায়ের সাথে চাপানো জিন্স পরছে। তো এটাই কি তোমার ফ্যাশনটা কি যুগে যুগে চেঞ্জ হয়, আমাদের চলমান যে জিনিসটা প্রথাটা কি যুগে যুগে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো এটাই বলেছে যে যেসব পণ্য ক্রেতারা শখের বশবর্তী হয়ে কেনে বা চলমান প্রথার সাথে মিল রেখে কিনে থাকে, সেগুলোকে আমাদের ফ্যাশন পণ্য বলে। যেমন পোশাক পরিচ্ছদ অলংকার তো আমরা বুঝলাম, এবং আসবাবপত্রের দিক থেকেও কিন্তু এমন হয়। আগেকার দিনে দেখো আসবাবপত্র দেখলে অনেক ডিজাইন থাকতো না, আমাদের খাটে বা হচ্ছে মানে আমাদের আলমারিতে অনেক বেশি নিখুঁতভাবে ডিজাইন করা থাকতো কাঠের। কিন্তু এখনকার যুগে কি হয়েছে, এখন কি হচ্ছে আমাদের ডিজাইন খুবই সিম্পল থাকে, এখন ক্রেতারা খুব সিম্পল ডিজাইনে কিনতে চায়, এরকম কারুকাজ করা কিন্তু ফার্নিচার এখন তেমন একটা কেনা হয় না। তো এটাও কি চলমান প্রথা কি আস্তে আস্তে কি চেঞ্জ হচ্ছে, সেই প্রথার সাথে মিল রেখে ক্রেতারা পণ্য ক্রয় করতে চায়। আচ্ছা, এখানে একজন বলেছে যে আপু যদি বলা হয় কোনটি ভোগ্য পণ্য, টেলিভিশন নাকি জেনারেটর। এখন ওই যে আমি বললাম যে আমরা কোনটার উপর চিন্তা করব যে আমাদের ভোক্তারা কোন কাজে ব্যবহার করা হচ্ছে। যদি আমরা নর্মাল সিনারিও চিন্তা করি, টেলিভিশনটা কি নর্মালি ক্রেতারা দেখার জন্য কি কিনে, সেবা পাওয়ার জন্য কিনে থাকে, তো সেটা কি আমাদের কি করছে, আমাদের প্রয়োজন মেটাচ্ছে। কিন্তু জেনারেটরটা কি যদি আমাদের কলকারখানায় বা উৎপাদন কাজে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে কি সেটা আমাদের শিল্পপণ্য হয়ে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে টেলিভিশন হবে আমাদের ভোগ্যপণ্য এবং জেনারেটরটা হবে আমাদের শিল্পপণ্য। কিন্তু এইখানে জেনারেটর যদি আমি ঘরের কাজে ব্যবহার করি, কোনো পণ্য তৈরি করার কাজে ব্যবহার না করি বা উৎপাদনের কাজে ব্যবহার না করি, কলকারখানায় ব্যবহার না করি, সেক্ষেত্রে জেনারেটরটাও কখনো কখনো ভোগ্যপণ্য হতেও পারে। কিন্তু যদি আমাদের ক্লিয়ার কাটে এরকম কোশ্চেন থাকে কোনটি, তাহলে অবশ্যই আমরা টেলিভিশনটাই দিব, ঠিক আছে। তাহলে আমাদের যদি এরকম আসে তাহলে ভোগ্যপণ্য আমরা টেলিভিশন দিব। ক্লিয়ার? আচ্ছা, তো এখন ফ্যাশন পণ্য আমরা বুঝলাম, এখন সেবা পণ্যে চলে যাব। তো সেবা পণ্যটা আসলে কি, এখন আমাকে অনেকে বলতে পারবো আপু সেবাই একটা আবার পণ্যই একটা, দুইটাকে আবার কিভাবে মিলে সেবা পণ্য হয়? সেবা তো আমরা চোখে দেখতে পারি না, আমরা শুধুমাত্র অনুভব করতে পারি, আমরা সেবা কোনো কিনতে পারি না, তাহলে এটা কিভাবে আমাদের সেবা পণ্য হয়? তো হ্যাঁ, সেবার ক্যাটাগরি আলাদা হলেও যেসব পণ্য থেকে আমরা সেবা পেয়ে থাকি সেগুলোকে হচ্ছে আমাদের সেবা পণ্য বলে, ঠিক আছে। যেমন যে সমস্ত শপিং পণ্যের স্থায়িত্ব দীর্ঘ হয় এবং কার্যকারিতা ঠিক রাখার জন্য মাঝে মাঝে মেরামত বা সার্ভিসিং এর প্রয়োজন হয়, সেসব পণ্যকে সেবা পণ্য বলে। যেমন রেফ্রিজারেটর, এটা কি দীর্ঘদিনের জন্য মানুষ কিনে না, অনেক দিনের জন্য কিনে থাকে, এবং এটা থেকে কি তারা সেবা পায়, যে আমরা কি খাবারটা ঠান্ডা হওয়ার জন্য কি আমরা সেবা পাচ্ছি। এখানে কিন্তু আমরা
কোনো পণ্যটা আমরা কিন্তু ডিরেক্টলি ভোগ করতে পারছি না, এটা কি করছি আমরা, সেবাটা পাচ্ছি, তাই না? এই রেফ্রিজারেটর বা এয়ার কন্ডিশনার এগুলোকে আবার সার্ভিসিং এরও প্রয়োজন হয় বা মেরামতেরও কিন্তু প্রয়োজন হয়। তো এরকমই যে সমস্ত পণ্য আমাদের অনেক দিনের জন্য কেনা হয় এবং এটা থেকে কি আমরা সেবাও পাই, পাশাপাশি এটাকে ঠিক রাখার জন্য আমরা কি সার্ভিসিং বা মেরামতের প্রয়োজন হয়, সেসব পণ্য হচ্ছে আমাদের সেবা পণ্য। যেমন এখানে কি আছে যে রেফ্রিজারেটর আছে, টিভি আছে, এয়ার কন্ডিশনার আছে, এগুলোতে কি আমাদের আবার অনেক অতিরিক্ত সুবিধাও দেওয়া হয়, যেমন ওয়ারেন্টি গ্যারান্টি, আবার অনেক ধরনের বিক্রয়োত্তর সেবাও দেওয়া হয় এরকম আমাদের সেবা পণ্যের ক্ষেত্রে। তো তোমাদের এমনও কোশ্চেন আসতে পারে যে কোন সকল পণ্যের ক্ষেত্রে আমাদের কি করা হয়, বিক্রয়োত্তর সেবা প্রদান মানে মূলত বেশি করা হয়ে থাকে, তখন কি আমরা দিব সেবা পণ্য। ঠিক আছে, আমি আবারও কোশ্চেনটা বলি, এমনও যদি কোশ্চেন আসে যে কোন ধরনের ফ্যাশন পণ্যের ক্ষেত্রে বিক্রয়োত্তর সেবা প্রদান করা হয়, তখন কোনটা দিব আমরা, সেবা পণ্য। মানে কোন ধরনের শপিং পণ্যের ক্ষেত্রে আমরা কি করি, বিক্রয়োত্তর সেবা প্রদান করি, সেটা হবে আমাদের সেবা পণ্য। ঠিক আছে, কারণ এখানে কি আমাদের ওয়ারেন্টি দেওয়া হয়, গ্যারান্টি দেওয়া হয়, এগুলো দেওয়া হয়। তারপরে এই তো গেল আমাদের দুইটা শ্রেণী বিভাগ অলরেডি পড়া শেষ। এরপরে কি করব আমরা, অযাচিত পণ্যতে চলে যাব। তো অযাচিত পণ্য কি, আচ্ছা আচ্ছা আরেকজন আমাকে কোশ্চেন করেছে, আমি কিন্তু এই কোশ্চেনটার অ্যান্সার দিয়েছি, হ্যাঁ, যে আমি এখন কি করব, ফিনান্স পড়বো না মার্কেটিং পড়বো, এটা কিন্তু কোশ্চেন অ্যান্সার দিয়েছি। তোমার যদি আগের থেকে ফিনান্স থাকে তাহলে অবশ্যই ফিনান্স পড়ো, নতুন করে এই 1.5 মাসে মার্কেটিং এর প্রিপারেশন নিলে কোনোটাই হবে না। কিন্তু যদি এমন অবস্থা থাকে যে কিছুই পারো না ফিনান্স, সেক্ষেত্রে তুমি ট্রাই করতে পারো, কিন্তু বেশি ভালো হবে যে যেটা তুমি আগের থেকে ভালোভাবে পারো, মোটামুটি একটা প্রিপারেশন আছে, সেটাকে ভালোভাবে তুমি ইউটিলাইজ করে তারপর একটা ভালো একটা প্রিপারেশন আনতে পারো। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের শামসুল হক আমাকে জিজ্ঞেস করেছে, এইটার কোশ্চেন কিন্তু আমি একটু আগে অনেক ভালোভাবে ডিসকাস করেছি, তুমি চাইলে একটু পরে তুমি এই কোশ্চেনটার অ্যান্সার একটু টেনে দেখে নিতে পারো। আচ্ছা, তো এখন আমরা অযাচিত পণ্যে চলে যাব। এইটা কি আমাদের তৃতীয় যে শ্রেণী বিভাগটা ছিল আমাদের ভোগ্য পণ্যের, সেটা। তো অযাচিত পণ্য মানে হচ্ছে যেসব পণ্য সম্পর্কে ক্রেতাদের তেমন কোনো পূর্ব ধারণা থাকে না বা তাদের অভিজ্ঞতা থাকে না এবং ক্রেতারা দেখেনি বা দেখলেও ক্রয় করার কথা কখনো ভাবেনি। মানে মেন কথা, এইটা ক্রয় করার জন্য তারা তো আগ্রহ দেখাচ্ছে না। তো আগ্রহ কেন দেখাচ্ছে না, হয় তারা এটা আগে কখনোই দেখেনি, কখনোই ব্যবহার করেনি, বা দেখলেও তারা কি ব্যবহার করতে চায় না। তো এরকম একটু অবহেলা যে করে বা ইগনোর যে করে এমন ধরনের যে পণ্যগুলো আছে, সেগুলো হচ্ছে আমাদের অযাচিত পণ্য। যেমন কি জীবন বীমা পলিসি বা লাইফ ইন্স্যুরেন্স যেটা বলো, সেটা কিন্তু অনেকেই করতে চায় না, তাই না? আমরা কিন্তু অনেকেই জানি যে লাইফ ইন্স্যুরেন্স আছে, এটা আছে, সেটা আছে, কিন্তু আমরা কি তেমন একটা আগ্রহী হয়ে উঠি না কেনার জন্য, তাই না? বা এটা পলিসিটা ক্রয় করার জন্য এত বেশি আগ্রহ দেখাই না। বা যেমন ধরো যে শিশুদোষ বই আছে বা আরো অনেক কিছু আছে, এগুলোকে কেনার জন্য এত বেশি আগ্রহ দেখাই না। বা এমনও অনেক ধরনের পণ্য আছে যেগুলো কিনা আমরা জানি না এটা কিভাবে ব্যবহার করতে হয়, নতুন এসেছে, ওগুলোও কিন্তু আমাদের অযাচিত পণ্য হতে পারে। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে আপু রেফ্রিজারেটর তো শপিং পণ্য এবং সেবা পণ্য দুইটাই? হ্যাঁ, দুইটাই। শপিং পণ্য যদি অপশন দেওয়া থাকে আমি শপিং পণ্য দিব, আর সেবা পণ্য স্পেসিফিক্যালি অপশন দেওয়া থাকলে আমি সেবা পণ্য দিব, কারণ শপিং পণ্যের একটা শ্রেণী বিভাগ হচ্ছে সেবা পণ্য। ঠিক আছে, তো এটা দুইটাই হবে, কিন্তু স্পেসিফিক্যালি বলে দিলে যে কোনটা হচ্ছে সেবা পণ্য নাকি শপিং পণ্য, তখন কি আমরা সেবা পণ্য দিতে হবে, শ্রেণী বিভাগের মধ্যেই তো এটা আছে, তাই না? তো এটা হচ্ছে, এটাই বললাম যে আমি যেটা হচ্ছে অপশনে দেয়া থাকবে সেটা আমরা দিব, যদি সেবা পণ্য থাকে সেবা পণ্য, আর শপিং পণ্য থাকলে শপিং পণ্য, কারণ দুইটাই আমার রাইট হবে। ঠিক আছে, কারণ শপিং পণ্যের শ্রেণী বিভাগটা হচ্ছে সেবা পণ্য। আচ্ছা, তো এটা অযাচিত পণ্য নিয়ে গেল। এখন অযাচিত পণ্যকে আমাদের দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে নতুন অযাচিত পণ্য এবং একটা হচ্ছে নিয়মিত অযাচিত পণ্য। নতুন অযাচিত পণ্য কোনগুলো, যেটা কিনা আমার বাজারে নতুন এসেছে, ক্রেতারা সেটা সম্পর্কে জানে না কিভাবে ব্যবহার করতে হবে, তাই কি কিনতে আগ্রহ দেখায় না, সেগুলো কি আমাদের নতুন অযাচিত পণ্য। যেমন এখন কি সৌর বিদ্যুৎ চালিত গাড়ি বা এই টাইপের যে আরো নতুন নতুন যে ইনোভেশন গুলো আসছে বাজারে, সেগুলো কি ক্রেতারা তেমন কিছু জানে না এটা কিভাবে ব্যবহার করতে হয়, তাই জন্য কি তারা কেনার জন্য এত বেশি আগ্রহ দেখায় না। ঠিক আছে, তো সেগুলো কি আমাদের কি হবে, নতুন অযাচিত পণ্য হবে। আর নিয়মিত অযাচিত পণ্য মানে কি, যেগুলো ক্রেতারা অনেক দিন থেকে জানে যে এগুলো বাজারে এসেছে, তারা ব্যবহারও জানে, সবই জানে, কিন্তু তারা বেশি আগ্রহ দেখায় না বা এগুলো কিনতে চায় না। সেগুলা যেমন এই যে আমি বললাম যে জীবন বীমা পলিসি, এগুলোকে বাজারে অনেক দিন ধরেই তো চালু আছে, কিন্তু ক্রেতারা কিনতে চাচ্ছে না, তারা কি করছে, এটাকে ইগনোর করছে বা অবহেলা করছে, এমন আর কি জিনিসটা। তারপর ইনসাইক্লোপিডিয়া, এটাও কি তোমার যে
বিশ্বকোষ বলে, এখানে অনেক কিছু নিয়ে জানার বিষয় আছে, অনেক বড় একটা বইয়ের মতো। তো এরকম কি এনসাইক্লোপিডিয়াও কি বাজারে যে আছে, এটা কিন্তু অনেকেই জানে কিন্তু কিনতে চায় না, এমন একটা জিনিস। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের অযাচিত পণ্যটা সম্পর্কে জেনে নিলাম। এখন আমরা সর্বশেষ যে শ্রেণী বিভাগটা, সেইটা হচ্ছে আমাদের বিশিষ্ট পণ্য। এখানে অনেকে আবার বিশেষ পণ্যও বলে থাকে, ঠিক আছে। তো এই বিশিষ্ট পণ্য মানে কি, যেসব ভোগ্যপণ্য দেখতে অনেক চমৎকার হয়ে থাকে, যেগুলোকে উন্নত প্রযুক্তি দ্বারা তৈরি করা হয় এবং পৃথক বৈশিষ্ট্য সম্পন্ন হয়, এবং যা ক্রয়ের প্রতি একটা বিশেষ শ্রেণীর ক্রেতাদের কি হচ্ছে আকর্ষণ থাকে, সেগুলো হচ্ছে আমাদের বিশিষ্ট পণ্য। মানে মূলত এই পণ্যগুলোকে দেখতে অনেক সুন্দর, একটা আর কি অনেক উন্নত প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়, আর এই পণ্যগুলো সবাই কিনতে পারে না বা সবাই আকর্ষণ দেখায় না। হ্যাঁ, সবাই হয়তো পছন্দ করতে পারে, বাট কেনার আকর্ষণ অনেকের থাকে না, শুধু একটা বিশেষ শ্রেণী তাদেরই এসব পণ্য কেনার জন্য আকর্ষণ থাকে, সেটাই হচ্ছে আমাদের বিশিষ্ট পণ্য। যেমন হচ্ছে মার্সিডিজ গাড়ি, এই মার্সিডিজ গাড়ি তো অনেকেরই পছন্দ, আমাদের অনেকেরই ভাল লাগে, কিন্তু সবাই তো কিনতে পারে না। শুধুমাত্র স্পেসিফিক যারা একটু কি আর মানে বড় লোক আছে, ধনী আছে, তারাই কি এটা কি কিনতে চায়, বা একটা বিশেষ শ্রেণীর মানুষই কি এটা কিনতে চায়, তাদের কি কেনার প্রতি অনেক আগ্রহ। তারপরে কি এই মার্সিডিজ গাড়িকে অনেক আধুনিক প্রযুক্তি দ্বারা তৈরি করা হয়েছে, দেখতেও খুব সুন্দর। তো এটা কি আমরা বলবো, এটাকে বিশিষ্ট পণ্য বলবো, বা অনেক সময় আমরা কি এটা বলতে পারি বিশেষ পণ্যও বলতে পারি। তো এগুলো হচ্ছে আমাদের বিশিষ্ট পণ্য, যেমন আইফোন, তারপর হচ্ছে অত্যাধুনিক ক্যামেরা, তারপর রেডো ঘড়ি, রোলেক্সের ঘড়ি, এগুলো কি আমাদের সচরাচর সব ক্রেতারা কিনতে পারে না, খুবই বিশেষ বিশেষ একটা শ্রেণী বিভাগের মানুষই এসব পণ্য ক্রেতা মানে কেনার জন্য খুবই আগ্রহ প্রকাশ করে।